আই মাস্ট সে ডিম্পি, তোর পার্টিটা এত দারুণ ছিল যে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, রিয়েলি। আর এর পরে আমি আমার অলস স্বামীকে টেনে তোর পার্টিতে নিয়ে আসবো। আচ্ছা, মনে হচ্ছে আমার ফোনের ব্যাটারি ডাউন হচ্ছে। আচ্ছা শোন ডিম্পি, উপস, এই ফোনটার ব্যাটারি শেষ হয়ে গেল। সুশীল, এই আওয়াজটা কোত্থেকে এলো? সুশীল, এদিকে এসো তাড়াতাড়ি। সুশীল, কি হয়েছে শোভা? কে এই মেয়েটা, আর এখানে এলো কি করে? মেয়ে? দেখো, শোভা, আমি জানি না এই মেয়েটাকে। তুমি জানো না তো কে জানে? বাড়িতে কে ছিল? হ্যাঁ, আমি নাকি তুমি? শোভা, আমি দিব্যিকে বলছি, আমি সত্যি জানি না এই মেয়েটা কে, কোথা থেকে এসেছে। মিথ্যে বলছো তুমি। প্লিজ ট্রাস্ট মি, আমি জানি না শোভা। হ্যাঁ, ওর মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে, ওর কাছে তো টর্চও আছে। সুশীল, এই মেয়েটা নিশ্চয়ই কোনো চোর। আমাদের এখনই পুলিশকে ইনফর্ম করা উচিত। আমার ফোনও বন্ধ আছে। ডোন্ট ওয়ারি, আমি আমার ফোন নিয়ে হ্যাঁ। আসছি। এই মেয়েটার অন্য কোনো সাথী নেই তো? বাড়িতেই লুকিয়ে আছে। কি ঝামেলায় পড়লাম। আরে, এই মেয়েটা কোথায় গেল? এখানে তো নেই। নেই মানে? আর কোথায় যেতে পারে? এখানেই আছে, ভালো করে দেখো। আরে দেখলাম তো, নেই এখানে। আরে তোমার দ্বারা কোনো কাজ হয় না, আমি তো এখানেই বসেছিলাম। আর মেয়েটার মাথায় চোট লেগেছে, কোথায় যেতে পারে ও? আরে নেই আরে, বলছি তো। তুমি ভালো করে দেখোনি, দেখো ভালো করে। আরে দেখলাম তো, এখন কি নিচে বসে দেখতে হবে নাকি? আহ! আমি ভাবলাম আমার লেগেছে বুঝি। কি হলো? আরে আরে ধারালো কিছু ছিল যেটা খুব জোরে মাথায় লাগলো। ধারালো জিনিস? হ্যাঁ, মনে হচ্ছে মেটালের কোনো ধারালো জিনিস নিচে লাগানো আছে। ধারালো জিনিস থাকতে পারে, কিন্তু মেয়েটা কোথায় গেল? আরে তুমি মেয়েটার কথা ভাবছো? এই দেখো আমার কি হয়েছে দেখো। রক্ত? কিন্তু কি করে হলো এরকম? এই সেই ধারালো জিনিস, এই দেখো। আরে তোমার এই অ্যান্টিক টেবিলে না গন্ডগোল আছে। তোমার 2 লাখ টাকা পুরো জলে গেছে। ওই ডিলার তোমাকে বোকা বানিয়েছে। শোনো সুশীল, এসব জিনিসের ব্যাপারে তুমি কি জানো? আরে এটা 200 বছর আগেকার রাজা মহারাজাদের আমলের টেবিল। আর এই টেবিলের ভিতরে হতে পারে কোনো পুরনো আর দামি জিনিস রয়েছে। তোমার কথা শুনে যদি এটা আমরা কেটেও ফেলি, আর যদি এর থেকে কিছু না পাওয়া যায়, তখন আমাদের কি অবস্থা হবে বলো তো? তোমার 2 লাখ টাকা জলে গেল গো। এর কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমার কাছে একটা আইডিয়া আছে। কি বলো না? দাদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, 1 মিনিটের তো কাজ, তা এত দেরি লাগছে কেন? দাদা, এই এক্সরে মেশিন মানুষের জন্য বানানো হয়েছে, কোনো ফার্নিচারকে স্ক্যান করার জন্য নয়। দাও। এটা কি বস্তু? কুঠার?
কাঠের মধ্যে কুঠার? দাদা, এটা শুধু কুঠার নয়, এই কাঠের টুকরোটা ওই টেবিলটা থেকে নেওয়া হয়েছে যেটা আমরা পুরো 2 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি। কিন্তু শোভা, তাতে কি এসে যায়? এটা তো একটা পাতি কুঠা। সুশীল, এটা কোনো যেমন তেমন কুঠার নয়, 200 বছর পুরনো টেবিল থেকে বেরিয়েছে। তার মানে এই কুঠারটাও ঠিক ততটাই পুরনো। কোটি টাকার মূল্য হবে এর। তার মানে 2 লাখের ভেতরে 1 কোটির জিনিস। আরে দাদা দাদা, একটু সাবধানে। দাদা ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না। আসলে কি বলুন তো দাদা, এর ভিতরে যে জিনিসটা আছে সেটা 200 বছর আগেকার, খুব মূল্যবান, তাই সাবধানে। আরে বৌদি, এত বছর ধরে আপনাদের এখানে কাজ করছি, কখনো কোনো গন্ডগোল করেছি নাকি? বৌদি, এই নিন আপনার দামি জিনিস। স্যার স্যার বলেছিলাম না অ্যান্টিক, এরকম জিনিস মনে হয় কোনোদিনও আপনি দেখেননি। স্যার বলুন না, কত বছরের পুরনো এই জিনিসটা? কি হলো স্যার? খুব ইন্টারেস্টিং মামলা মনে হচ্ছে। আরে হ্যাঁ স্যার, 200 বছর আগে টেবিল থেকে এটা বেরিয়েছে। আমার এক পরিচিত আছে, এই বিশেষ অ্যান্টিকের জন্য তার হেল্প নেওয়া প্রয়োজন, একটু সময় লাগতে পারে। কোনো ব্যাপার না স্যার, স্পেশাল জিনিসের জন্য স্পেশাল লোকের সাহায্য তো নিতেই হবে। এই কুড়োলের উপর লেগে থাকা এই রক্তের যে দাগটা আমি দেখতে পেয়েছি, আমার তো লোমগুলো খাড়া হয়ে গেল। আর ঠিক সেই সময় আমি শালুকাকে ফোন করলাম। কল তো করবেই ভাই, তুমি আমার পুরনো বন্ধু, বিশেষ বন্ধু। লাশ দেখলে, রক্ত দেখলে তুমি তো আমায় মনে করোই ভাই। তবে এটা বলবো যে আপনি খুব বুদ্ধিমানের কাজ করেছেন এটা এখানে এনে, নাহলে আজকাল তো লোকেরা এসবের গুরুত্বই দেয় না। অজিত, কুড়ুলের এই যে ধারটা আছে না, কিনারটায় একটা তাজা রক্ত দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই কুড়ুলের দ্বারা রিসেন্টলি কারোর চোট লেগেছে। আর এইটা কিছু বিশেষ ধরনের। এই দেখো, কুড়ুলের ওপর এইটা যে লেগে আছে, এটা বিশেষ কিছু। এইটাকে চেক করে দেখি। বস, ওই কুড়ুলের ওপর যেটা লেগেছিল এটা আসলে কারো রক্ত। অভিজিৎ, এই কুড়ালটাতে এত রক্ত লেগে রয়েছে, এটা শুধু কারোর আঙুল কাটার কারণে হতেই পারে না, নিশ্চয়ই কারোর খুন হয়েছে। এই স্বামী স্ত্রী সুশীল আর শোভা, এদের সঙ্গে দেখা করতে হবে। এটা খোঁজ নিতে হবে যে এই কুড়ুল ওদের টেবিলে পৌঁছলো কি করে। স্যার, আমার মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজনে গল্প বলছে। স্যার,
কাঠের টেবিলে কুড়ুল কি করে আসতে পারে স্যার? হতে পারে নিখিল, এটা হয়তো পসিবল। এই কুড়ুলের ওপর এই যে রক্তের ওপর আঠার মতো লেগে আছে, গাছ গাছড়ার রস, এটা এই কথা প্রমাণ করে যে এই কুড়ুলটা কোনো গাছে ছিল। আপনি বলতে চাইছেন যে কুড়ুলটা গাছের ভিতরে ছিল? হ্যাঁ অভিজিৎ, তোমার হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এটা নিশ্চয়ই সম্ভব, এটা হতে পারে। আমি বলছি কেমন করে হয়েছে। এটা একটা গাছ, এখন এটা ছোট আছে, আর এই গাছটার ঠিক এইখানে একটা কোঠর আছে। কেউ এই কুড়ুলটাকে এই গাছটার কোঠরের মধ্যে লুকিয়ে ফেললো। ধীরে ধীরে গাছটা বড় হতে লাগলো, আর এই গাছটায় যত দ্রব্য পদার্থ আছে সেফ, এই কুড়ুলটা রক্তের দাগের ওপর একদম আঠার মতো চেপে বসে গেল। আর ধীরে ধীরে যেমন যেমন এই গাছটা বড় হতে শুরু করলো, এই কুড়ুলটা এই গাছটার মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে গেল। আর এসব হতে কত সময় লাগতে পারে ডক্টর সালুকে? প্রায় 7 থেকে 8 বছর। তার মানে 8 বছর ধরে এই কুড়ুল গাছের ভিতরে রয়েছে? না, 8 বছরের আগে, 8 থেকে 12 বছর আগে। আর এই কুড়ুলের উপর যে রক্তটা লেগে আছে, ওটা ডিএনএ টেস্ট করলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। স্যার, এত বছর আগে করা অপরাধ সম্পর্কে জানবেন কি করে? এবার এটা তো এনারাই বলতে পারবেন। স্যার, ওই টেবিলটা আমরা একজন অ্যান্টিক ডিলারের কাছ থেকে 2 লাখ টাকা দিয়ে কিনেছিলাম। স্যার, আজকে সকালে আমরা জানতে পারলাম যে ওই টেবিলের মধ্যে ওই কুঠারটা আছে, যার মধ্যে রক্ত লেগে আছে। স্যার, আমরা জানি না ওই রক্তটা ওর মধ্যে কোথা থেকে এলো। টেবিলের মধ্যে কুঠার? স্যার, গল্পটা কিন্তু বেশ জম্পেশ। গল্প নয়, সত্যি এটা স্যার। স্যার, কাল রাত আমাদের বাড়িতে একটা মেয়ে এসেছিল, ওই টেবিলটার নিচেই লুকিয়েছিল। আমরা পুলিশকে ফোন করবার আগেই ও ওখান থেকে পালিয়ে গেল। আর স্যার, মেয়েটা যখন টেবিলের নিচে লুকিয়েছিল তখন ওর চোট লাগে, অনেকটা রক্ত বেরোয়। তখনই আমরা জানতে পারলাম যে টেবিলের নিচে কোনো ধারালো জিনিস আছে। আর এই ধারালো জিনিসটা ওই কুঠার ছিল? হ্যাঁ ম্যাডাম, আমরা ভাবলাম যে টেবিলটা তো অ্যান্টিক, তাই কুঠারটাও হয়তো অ্যান্টিক আর দামি হবে, এই জন্য আমরা কুঠারটা বিক্রি করবার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, একটা কাজ করুন আপনারা, যে মেয়েটা আপনাদের বাড়িতে ঢুকেছিল তার স্কেচটা বানাতে আমাদের সাহায্য করুন। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, এই টেবিলটা আপনারা কিনেছিলেন? ওটা আসলে ওল্ড ক্লাসিক অ্যান্টিক স্টোর। ওল্ড ক্লাসিক অ্যান্টিক স্টোর? কোথায় ছিলে তুমি সারা রাত? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। এই চোট কি করে লাগলো তোমার? কি হয়েছে? কুড়ুলের ব্যাপারে সিআইডি জানতে পেরে গেছে। সিআইডি জানতে পেরে গেছে? তোমাকে আমার দিব্যি, মায়া, এসবের থেকে দূরে থাকো। না, আমি পারবো না দূরে থাকতে। তুমি দূরে থাকো। তুমি এটা বলার চেষ্টা করো না যে তুমি আমার চিন্তা করো। বন্ধ করো এসব নাটক। মায়া, তুমি এটাকে নাটক বলছো? আমি তোমার জন্য কি কি করিনি। কিচ্ছু করোনি তুমি আমার জন্যে, শুধু ব্যথা দেওয়া ছাড়া। শুধু ব্যথা দিয়েছো তুমি আমায়। তোমার মতো নিজের লোক হলে শত্রুর কি দরকার? মায়া, তুমি আমাকে যা শাস্তি ইচ্ছে হয় দাও, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। কষ্ট পাও তুমি। তোমার জন্য আমি কষ্ট পেয়েছি না? তোমার চোখে এই জলটা দেখে না ভালো লাগছে আমার। ভালো করে দেখুন এটাকে। এই টেবিলটা কি আপনি 10 দিন আগে মিসেস সুশীলকে বিক্রি করেছিলেন? আরে হ্যাঁ স্যার, আরে 200 বছর পুরনো রাজা মহারাজাদের আমলের টেবিল এটা। দেখেই ওনারা পছন্দ করে নিয়েছিলেন। হ্যাঁ, কোনো বিশেষত্ব তো আছেই। বিশেষ জিনিস হলে কিছু বিশেষত্ব তো থাকবেই না? হ্যাঁ, ওই টেবিলের ভেতরে একটা কুঠার ছিল যেটাতে রক্ত লেগেছিল।
রক্ত? টেবিলের ভেতরে কুঠার কি করে আসবে? আরে না স্যার, এরকমটা হতে পারে না। এই হলো সেই কুঠার, এটা দিয়ে খুন করা হয়েছে। স্যার, এই ধরনের ফার্নিচার তো উঁচু বংশের কাছ থেকে বা প্রাইভেট কালেক্টরদের কাছ থেকেই পাওয়া যায়। এর মধ্যে কেউ যদি কুঠার রেখে দেয় আমরা কি করে জানতে পারবো? হ্যাঁ, সেটাও একটা কথা। আচ্ছা, তুমি এই টেবিলটা কার থেকে কিনেছিলে? 1 মিনিট স্যার, বলছি এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ, দেখি আয় আসি। তো তাহলে এটাই তোমার অ্যান্টিক ফার্নিচারের নকল কারবার? হ্যাঁ, নকল মেমো বানাচ্ছো? হ্যাঁ, নতুন ফার্নিচার বানাও, তারপর কেমিক্যাল দিয়ে ওটাকে অ্যান্টিক লুক দাও। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল করবো না। টেবিলের ভেতরে কুঠারটা এলো কোথা থেকে? স্যার, আমি 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 জানি না। ওই ফার্নিচারগুলো তো আমরা কাঠের টুকরোগুলোকে লাগিয়েই বানাই, তাতেই এসেছে বোধহয়। কাঠের টুকরোগুলো আসে কোথা থেকে? আমাদের সব মাল জেফারসন টিম্বার মিল থেকেই আসে। রেডি? কাস্টমারকে ঠকানোর অপরাধে এই সবগুলোকে জেলে নিয়ে গিয়ে পড়ো। যাও। চল চল, বসছিস কথা, চল চল নিজে ওদের। জেফারসন টিম্বার মিল। উদয়টা অর্ডারের মাল, টাইম মতো পৌঁছে দিও, বুঝলে? আপনি চিন্তা করবেন না স্যার, আমি ম্যানেজার, আজকে যত অর্ডার আছে সব ডেলিভার করিয়ে দেবো। ঠিক আছে ঠিক স্যার? আছে। হ্যালো, হ্যাঁ অজয় বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আমরা সিআইডি অফিসার। স্যার, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিট নিয়েই এসব কাঠ কাটাই। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আপনাদের মিল থেকে ওল্ড ক্লাসিক অ্যান্টিক স্টোরে কাঠের টুকরো পাঠানো হয়েছিল, যার মধ্যে একটা কুঠার রয়ে গিয়েছিল, যেটাতে হয়তো কোনো অপরাধ হয়েছে। স্যার, এ ধরনের কাঠ খুব দামি হয় আর কম বিক্রি হয়, তাই আমরা অর্ডারই করি না। আপনারা যদি চান তাহলে চেক করে দেখতে পারেন। এই ইনভয়েসটা দেখুন, এতে আপনার মিলেরই নাম লেখা আছে তো, জেফারসন টিম্বার মিল। আগে হ্যাঁ, কিন্তু স্যার এটা আপনার দোকানে কাঠের সাপ্লাইটাকে দেখে। স্যার, উদয় এখানে সুপারভাইজার, সাপ্লাইটা ওই দেখে। কোথায় পাবো এই উদয়কে? স্যার, ওই ওখানে রয়েছে, আসুন কথা বলিয়ে দিচ্ছি। আসুন স্যার। স্যার, তাড়াতাড়ি বার করো। আসুন আসুন স্যার, একটু বন্ধ করো। স্যার, ওই হলো উদয়। মিস্টার উদয়, আপনারা যখন এই মিলে শিশু কাঠ বেচেনি না, তখন ওল্ড ক্লাসিক অ্যান্টিক শপে শিশু কাঠ কি করে গিয়ে পৌঁছলো, তাও আবার এখান থেকে? ওই আমি জানি না স্যার, হয়তো কোনো ভুল হয়েছে। গন্ডগোল তো হয়েছে, অনেক বড় গন্ডগোল হয়েছে। আর গন্ডগোল এটাই যে আপনি আপনার মালিককে না জানিয়েই বাইরে থেকে শিশু কাঠ আনিয়েছেন, আর সেটার সাপ্লাইও দিয়েছেন। একে তুমি বিনা পারমিটে কাঠ কিনেছো, আবার সেটা সাপ্লাইও করলে। তুমি এটা জানো না যে পারমিশন ছাড়া গাছ কাটা বেআইনি? এটার জন্য তুমি জেলে যেতে পারো, বুঝলে? আমাকে ক্ষমা করে দিন স্যার। না উদয়, তুমি ক্ষমা পাবে না। তুমি স্কুলে পড়োনি? গাছ বাচ্চাদের মতো হয়, ওদের বাচ্চাদের মতো ভালোবাসা উচিত। জঙ্গলে শুধু সেই কাঠই কাটা যেতে পারে যেগুলো খারাপ, এবং সেটাও ফরেস্ট অফিসারের পারমিশনের পরে। ওই কাঠগুলো কোথা থেকে আনিয়েছিল? মহাগিরি জঙ্গল থেকে আনিয়েছিলাম স্যার। মহাগিরির জঙ্গল? স্যার, এখানে কিছু গাছ আছে যেগুলো বন বিভাগ থেকে কাটার অনুমতি দিয়েছে। একটা গাছ কাটলে পরে 10টা গাছ লাগাতে হয় স্যার। আরে, আপনাদের ফরেস্ট অফিসার কোথায়? অনেকক্ষণ ধরে তো হেঁটেই যাচ্ছি আমরা। স্যার, আরও একটু চলুন না, সামনে এগিয়ে গিয়ে দেখি। উনি একটু আগেই গেছেন। আপনাদের ফরেস্ট অফিসারের নামটা কি? বিক্রম বাবু, অনেক বছর ধরে এখানে কাজ করছেন। আচ্ছা, এই শিশু গাছগুলো কোথায়, কোন দিকে রয়েছে? শিশু গাছের জঙ্গল তো স্যার অনেক ভিতরে, ওখানে সাধারণ লোকে যাওয়ার পারমিশন নেই স্যার। স্যার, বিক্রম বাবু। মিস্টার বিক্রম। ইয়েস, আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আপনার এই এলাকায় ঘটে যাওয়া একটা খুনের ব্যাপারে আপনার কাছ থেকে কিছু খবর নিতে এসেছি।
আমি খুশি হব আপনাদের সাহায্য করতে পারলে। বলুন। বিক্রমজিৎ, আপনার জঙ্গল থেকে চুরি হওয়া একটা শিশু কাঠের মধ্যে একটা কুঠার পাওয়া গেছিল, সেটা দিয়ে কাউকে খুন করা হয়েছিল। স্যার, ফরেস্ট গার্ডদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য কিছুদিন আগে এরকম কিছু গাছ তো চুরি হয়েছিল, কিন্তু গাছের মধ্যে কুড়ুলের ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। ফরেন্সিক রিপোর্ট থেকে এটাও জানা গেছে যে ওই কুঠারটা গত 10-12 বছর ধরে এই গাছেই ছিল। স্যার, 15 বছর ধরে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করছি, কিন্তু আমি এরকম ব্যাপার তো প্রথমবার শুনছি। একটা কথা তো ঠিক যে যে খুনটা হয়েছিল সেটা অনেক আগেই হয়েছিল। কিছু বলতে পারবেন কি আপনি? স্যার, আমি প্রথম পোস্টিং থেকেই এই জঙ্গলে আছি, কিন্তু এরকম কখনো শুনিনি স্যার। বিক্রমবাবু, এই কুঠারটা আমরা এই জঙ্গলেরই একটা গাছ থেকে পেয়েছি। তার মানে তো এটা পরিষ্কার যে যাকে খুন করা হয়েছে বা যে খুন করেছে ওরা দুজনেই এই আশেপাশের এলাকাতেই কোথাও থাকে। স্যার, এই জঙ্গলের আশেপাশে 2-3টে গ্রাম আছে, কিছু ফার্ম হাউস আছে। যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটেই থাকতো তাহলে আমি অবশ্যই জানতে পারতাম। তো ঠিক আছে, খোঁজ করা যাক এখানকার ফার্ম হাউসে আর গ্রামের লোকেদের কাছে যে 10-12 বছর আগে এখানে কোনো খুন হয়েছিল কিনা। কিরকম প্রোগ্রেস, কতদূর পৌঁছলো কেসটা? স্যার, ওই মেয়েটার স্কেচ বানানো হয়ে গেছে যে শোভা আর সুশীলের ঘরে ঢুকেছিল। রবি, স্কেচটা। কোনো পুরনো ক্রিমিনাল রেকর্ড আছে মেয়েটার? না স্যার। ওই এরিয়াতে কেউ ওকে আগে দেখেছিল? না স্যার। ঠিক আছে, স্কেচটার কপি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও যদি কিছু জানা যায়। স্যার। ওই মহাগিরির জঙ্গল থেকে কি পাওয়া গেল? স্যার, এটাই হলো সেই জঙ্গল আর তার আশেপাশের নকশা। এই জঙ্গলের ভিতরে একটা গ্রাম আছে ঝিলের পাশে, আরো 2টো গ্রাম আছে জঙ্গলের বাইরে পূর্ব দিকে, আর কিছু ফার্ম হাউস আছে পশ্চিম দিকে। গত 10-12 বছর ধরে এমন কোনো কেস কি ঘটেছিল যা সলভ হয়নি আর তাতে কুড়ুলের ব্যবহার করা হয়েছিল? না স্যার, খুন হয়েছে ওই এলাকাতে, কিন্তু রিপোর্ট লেখানো হয়েছিল অন্য এলাকাতে। কোনো মিসিং রিপোর্ট? কোনো মিসিং রিপোর্ট তো নেই, কিন্তু গ্রামে একটা ফার্ম হাউস আছে যেটা প্রায় 10-12 বছর ধরে বন্ধ হয়ে আছে। 10-12 বছর ধরে বন্ধ হয়ে আছে? হ্যাঁ স্যার। আশেপাশের লোকজন বলছে যে ওই ফার্ম হাউসের মালিক হঠাৎ একদিন কোথাও চলে যায়, আর তারপর থেকে ওকে কেউ দেখেনি। মালিকের নাম কি? স্যার, প্রেম কুমার। পুরনো জিনিস কেনা বেচার ব্যবসা ছিল। অ্যান্টিক ডিলার। এই প্রেম কুমারের ফার্ম হাউসে আমাদের যেতেই হবে। স্যার, এই জায়গাটা 12 বছর ধরে বন্ধ পড়ে আছে স্যার। হ্যাঁ পঙ্কজ, সেই জন্যই তো আমরা এখানে এসেছি, যাতে জানতে পারি যে 12 বছর ধরে এটা বন্ধ কেন ছিল আর এটার মালিক কোথায়। স্যার, নির্জন জায়গায় আত্মারা থাকে স্যার। হ্যাঁ, আমি তো এও শুনেছি এর আশেপাশে নাকি একটা নির্জন শ্মশানও আছে। কি? রেডি পঙ্কজ, আর কতদিন তোমরা এই আত্মার চক্করে পড়ে থাকবে? হ্যাঁ, আত্মা বলে কোনো কিছু নেই। চলো খোঁজো ভেতরে, দেখো কিছু পাও কিনা। কি হলো? স্যার, এই দেখুন স্যার, এই হচ্ছে প্রেম। এর ওয়াইফ সন্তানকে জন্ম দিয়েই মারা যায়, আর বাচ্চাটার নাম সোনা স্যার। স্যার, এত ছোট বাচ্চাকে ছেড়ে কেউ কিভাবে যেতে পারে? হতে পারে হয়তো বাচ্চাটাকে নিজের সঙ্গেই নিয়ে গেছে, আর না হলে নিজের কোনো রিলেটিভের কাছে ওকে রেখে দিয়ে তবেই গেছে। আওয়াজটা কিসের? স্যার, আমি বলেছিলাম এখানে কিছু আছে। স্যার, ভেতরে যাবেন না প্লিজ, আমরা এখান থেকে ফিরে যাই। চলো। দয়া স্যার, আমাদেরকে একদিন মেরেই ফেলবে এভাবে। আমারও না অল্প অল্প সন্দেহ হচ্ছে এবার। স্যার, বিছানাটা অগোছাল অবস্থায় রয়েছে, জায়গাটা এখনো গরম, তার মানে এখানে কেউ ছিল। স্যার,
আত্মারা গরম জায়গাতেই থাকে। হ্যাঁ ফ্রেডি, তবে আত্মা মদ খায় না নিশ্চয়ই। কেউ তো আছে এখানে, খোঁজো। স্যার, পঙ্কজ, আত্মা কিন্তু আমাদের ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে। আরে ফ্রেডি স্যার, আমাদের এখান থেকে বেরোতে হবে যে কোনো ভাবে। দয়া স্যার তো সিনিয়র ইন্সপেক্টর হয়ে গেছেন, আমরা তো সাব ইন্সপেক্টরই মরে যাব। স্যার, আমি ওই দিক দিয়ে যাব না, আপনি যদি যেতে চান ঠিক যান। আছে, আমি যাচ্ছি। স্যার, আত্মা! স্যার, দরজাটাকেও বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এই দাঁড়া! এই পঙ্কজ, পালা 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 পালা! এই দাঁড়া বলছি! কারা তোরা? হ্যাঁ, আর এখানে তোরা কি করছিলি? স্যার স্যার আমরা ভুল কিছু করিনি স্যার, এই জায়গাটা বন্ধ হয়ে পড়েছিল, তাই 1 বছর ধরে স্যার আমরা এখানে থাকা শুরু করি। কতজন থাকো এই বাড়িতে? হ্যাঁ, 3 জন স্যার। আর তোমাদের 3 নম্বর বন্ধু দরজাটা বন্ধ করে দিল। হ্যাঁ, ওই জানি না স্যার, ওরা আগেই চলে গেছে। অন্য একজনের বাড়িতে গত 1 বছর ধরে থাকছিস তোরা এখানে। তোদের বাবার রাজত্ব এটা নাকি? সচিন, এদেরকে রুমের মধ্যে রেখে বন্ধ করে দাও, দেখো যেন পালাতে না পারে। আর এদের সঙ্গীটাকেও খোঁজো। চলো চলো চট চলো। স্যার, হ্যাঁ পূরবী, কোথায় তুমি? স্যার, স্যার দেখুন, ঠিক ওরকম কুঠার। মনে হচ্ছে এদিকেও এইরকম একটা কুঠার ছিল, আর মনে হয় ওই কুঠারটাই আমরা ফার্নিচারের ভিতরে পেয়েছিলাম। স্যার, এই দুটো কুঠারই প্রেম কুমারের, তার মানে ও কাউকে মেরে লুকিয়ে পড়েছে। কিছু বলা যাচ্ছে না এখনই পূরবী যে কে কাকে মেরেছে। সরি ফ্রেডি স্যার, আপনার জামা কাপড় থেকে খুব গন্ধ বেরোচ্ছে। পঙ্কজ, নাক আমারও আছে, গন্ধটা আমিও পাচ্ছি, কিন্তু তোর জামা কাপড় থেকে দুর্গন্ধ তো আসছেই, তবে তার কারণ হচ্ছে তোমাদের কাপড়ে লেগে থাকা এই ময়লাগুলো। যাও ধুয়ে এসো। নোংরা কোথাকার! হাত আগে করুন, প্রথমে আমরা হাত দেবো। হ্যাঁ, আরে আমার হাত ধুবি বলে তো মুখ ধুয়ে ফেললি আমার। এবার আমার হাতটা একটু ধুয়ে দিন না প্লিজ। আচ্ছা, এই দেখুন, তোরও হাতটা ধুয়ে দিচ্ছি আমি। ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার ওর ভেতর দেখুন। সব সময় বুঝি বোকা বানাবি আমাকে। এই নে স্যার, পঙ্কজ! স্যার 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 স্যার! কি ডক্টর সালুখে? আরে সারিকা দেবী, আপনার বস কোথায়? অন্য কারোর সঙ্গে বাজি লাগাতে গেছেন নাকি? বাইরে গেছে। পালিয়ে গেছে? আমি জানতাম, আমার আসার কথা শুনে উনি পালিয়েই যাবেন। নিশ্চয়ই কোথাও গিয়ে লুকিয়েছেন। অভিজিৎ বাইরে গেছে, ব্যাস এক্ষুনি চলে আসবেন, ঠিক আছে? তোমাকে এইভাবে একা রেখে কাজ করার জন্য খুব খারাপ করেছেন এটা। আমি এই কঙ্কালটার ফেসিয়াল রিকনস্ট্রাকশন করছি, যাতে আমরা জানতে পারি যে এটা প্রেম নাকি অন্য কেউ। আরে আমি জানতাম তুমি ঠিক খুঁজে বের করবে। সেটা তো ঠিক। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তুমি কি জানতে পারলে যে এর মৃত্যুর কারণটা ঠিক কি? আরে ভাই, ওই সফটওয়্যারটা ছাড়ো, আরো ডিটেলস এর সফটওয়্যার এখানে। স্যার আপনি ছিলেন? আগে হ্যাঁ, আমি আছি। না না, আমি তো আপনাকেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যেহেতু আপনি ছিলেন না সেই জন্যই আমি অ্যাসিস্ট্যান্টকেই জিজ্ঞেস করছিলাম। ছেড়ে দাও ছেড়ে দাও, আমি সব বুঝি, ভালোভাবে বুঝি। এই ছেড়ে দাও সব অজুহাত, মৃতের কাছে এসো। হ্যাঁ আসুন। দেখো,
এর ঘাড়ের হাড়টাকে খুব মন দিয়ে দেখো। এটা দেখতে পাচ্ছ, একটা চিহ্ন দেখতে পাচ্ছ? এই চিহ্নটা পরিষ্কার বলছে যে এই লোকটাকে কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এরকম ধরনের চিহ্ন তো কুড়ুল দিয়ে হতে পারে। এটা হতেই পারে। আচ্ছা, এর বয়স কত হতে পারে? এর বয়স 35 থেকে 40 বছরের মধ্যে। মুখটা তৈরি হয়ে গেছে। চলো। স্যার, এ তো প্রেম। স্যার, তার মানে কেউ প্রেমকে মেরে ওর লাশটাকে কুয়োতে লুকিয়ে দিয়েছে। প্রেমের খোঁজ তো আমরা পেয়ে গেলাম, কিন্তু ওর মেয়ে সোনা কোথায়? প্রেমের বন্ধু আর আত্মীয় স্বজনদের ফোন করো, ওদের জিজ্ঞেস করো যে কেউ কি সোনার ব্যাপারে কিছু জানে কিনা। হ্যাঁ, সোনা নাম ছিল ওর। অ্যান্টিক ডিলার প্রেম কুমারের মেয়ে। হ্যাঁ। কি কিচ্ছু জানেন না আপনি? তাহলে কি বাচ্চাটার আত্মীয় আর আপনারা কিছু বলতেই পাচ্ছেন না? এটা কি করে সম্ভব? দেখুন, আপনারা যা যা জানুন আমাদের বলে দিন। আপনিও কিছুই জানেন না? দেখুন, আমাদের ওর ব্যাপারে কিছু না কিছু জানাটা ভীষণ জরুরি। প্লিজ বোঝার চেষ্টা করুন। না, চুরি করতে পারেনি, কিন্তু অত রাতে অচেনা কারোর বাড়িতে ঢোকার উদ্দেশ্য ঠিক কি হতে পারে? নিশ্চয়ই চুরি করার উদ্দেশ্য ছিল। আমরাও খোঁজ নিচ্ছি আর আপনিও খুঁজুন ওকে। ইয়া। হ্যাঁ বুরবি, আর কতক্ষণ? স্যার, ব্যাস আর কিছুক্ষণ। সুশান্ত, জানতে পারলে কিছু? স্যার, আমি প্রেম কুমারের মেয়ের সম্পর্কে ওর সমস্ত আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়েছি, কিন্তু কেউ তো কিছু বলতেই পারলো না। স্যার, ওর আত্মীয় তো এমনভাবে কথা বলছে যেন ওরা কিছু জানেই না এই ব্যাপারে। এইসবই হচ্ছে আজকাল, নিজেদের ছাড়া অন্যদের কথা আর কেউ ভাবেই না। স্যার, প্রেমের ফার্ম হাউসের আশেপাশে যে লোকগুলো থাকে তারাও সোনার ব্যাপারে কিছুই জানে না। আচ্ছা, তাহলে কোথায় যেতে পারে এই মেয়েটা? স্যার, যখন প্রেম কুমার মারা গেছিল তখন সোনা 8 বছরের ছিল। এতদিন যদিও বেঁচে থাকে তো 20 বছরের হবে। 20 বছর বয়সে সোনাকে ঠিক কেমন দেখতে হয়েছে এটা স্কেচ তো আমাদের এক্সপার্ট বানাচ্ছেই। স্যার, হয়ে গেছে, এবার আপনারা দেখতে পারেন। স্যার, এই তো সোনা। শোভা সুশীলের বাড়িতে সোনাই ঢুকেছিল? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এরকমটা নয় তো যে ও ওই কুড়ুলের খোঁজেই ওই বাড়িতে ঢুকেছিল? কিন্তু স্যার, ও কি করে জানবে যে ওই বাড়িতে কুড়ুল আছে? এর উত্তর তো এবার সোনাই দিতে পারবে। ওর এই ছবিটা সমস্ত নিউজ পেপার আর নিউজ চ্যানেলে পাঠিয়ে দাও। যদি ওই শহরে থাকে তাহলে সোনাকে কেউ নিশ্চয়ই চিনতে পারবে। সোনা না স্যার, এই মেয়েটার নাম মায়া। যখন 2003-তে ও 10 বছরের ছিল তখন আমাদের বোর্ডিং স্কুলে অ্যাডমিশনের জন্য এসেছিল, আর এখান থেকেই 12 পাশ করেছে। ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। এই মেয়েটার নাম সোনা, মায়া নয়। না স্যার, যে মেয়েটা আমাদের স্কুলে 10 বছর ধরে পড়াশুনো করেছে তাকে চেনার ক্ষেত্রে কি করে ভুল করতে পারি? স্যার, মনে হচ্ছে সোনার নামটা পাল্টে ওর আসল পরিচয়টা লুকানোর চেষ্টা করা হয়েছে। তাই তো মনে হচ্ছে। ম্যাম, মায়াকে এখানে নিয়ে এসেছিলটাকে, মানে বলছে ওর ফিজ কে দিত? কারণ ওর বাবা তো ছিলই না সেই সময়। ওর বাবা তো আছে, উনি তো মায়াকে এখানে অ্যাডমিশনের জন্য নিয়ে এসেছিলেন, আর যখন ও পাস আউট হয়ে গেল তখন ওকে নিয়ে যেতেও এসেছিলেন। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে 2002 সালে মায়ার বাবা প্রেমবাবু খুন হয়েছিলেন। স্যার, মায়ার বাবা মিস্টার প্রেম নন, মিস্টার রঘুনাথ। কি? রঘুনাথ? এটা কি করে হতে পারে ম্যাডাম? যে কোনো মেয়ের অ্যাডমিশনের আগে তার সমস্ত ডকুমেন্টস আমরা ভালো করে দেখি, আর মিস্টার রঘুনাথের কাছে সমস্ত ডকুমেন্টস ছিল। অদ্ভুত ব্যাপার, দুজনের চেহারা একরকম, শুধু নামটাই বদলে গেছে। সোনা থেকে মায়া হয়ে গেছে, আর ওর বাবা
প্রেম থেকে রঘুনাথ হয়ে গেছে। অন্য কোনো ব্যাপার আছে। এই মেয়েটার নতুন বাবা রঘুনাথের সঙ্গে দেখা করতেই। মনে হচ্ছে হাতাহাতি হয়েছে এখানে। রঘুনাথ বাবু, স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। রঘুনাথ? স্যার ওর বুকেতে দুটো গুলি লেগেছে। স্যার শরীরের মধ্যে হাতাহাতির তো কোনো চিহ্নই নেই। মানে অপরাধী জানতে পেরেছিল যে আমরা এখানে আসতে চলেছি, সেই জন্যই রঘুনাথকে মেরে দিয়ে গেছে। স্যার মায়া হয়তো চায় না যে রহস্যের উদ্ঘাটন হোক, তাই ওকে মেরে দিয়েছে। না না পঙ্কজ, মায়া এটা করেনি। এই খুনটা সেই লোকই করেছে যে 10 বছর আগে প্রেমকে খুন করেছিল, আর এখনো সমস্ত প্রমাণ লোপাট করতে চাইছে। একটা কাজ করো, রঘুনাথের মোবাইল থেকে মায়ার নাম্বারটা বের করো। স্যার, হ্যাঁ স্যার পুরো বাড়ি চেক করেছি, মায়ার বেডরুমও দেখেছি, বাড়িতে কেউ নেই। স্যার, স্যার এসবের পেছনে কে থাকতে পারে? স্যার ওর ফোনটা রিং হচ্ছে, কিন্তু ও ফোনটা ধরছে না। নিখিল, মোবাইল ফোনটার লোকেশন ট্রেস করো। দাঁড়াও। বাঁচাও ওকে। বল এবার, প্রেমকে খুন কেন করেছিলিস তুই? হ্যাঁ, আমি জঙ্গলে বেআইনি ভাবে গাছ কাটাতাম আর শিকার করাতাম, এর থেকে আমায় ভালো আমদানি হতো। কিন্তু ওই প্রেম সবকিছু আমার ব্যাপারে জেনে ফেলেছিল। আর প্রেম যখন তোমার বিরুদ্ধে কমপ্লেন করার হুমকি দিল, তখন তুমি ওকে মেরে ফেললে। হ্যাঁ, আমি ওর ফার্ম হাউসে গিয়েছিলাম, টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু ও ফোন করে পুলিশকে ডাকার চেষ্টা করেছিল। রাগ হয়ে গেল আমার, দেয়াল থেকে ওরই কুড়োল নিয়ে আমি ওকে আমি মেরে ফেললাম। আর তারপর তুই তোর অ্যাসিস্ট্যান্ট রঘুনাথকে বলেছিলিস যে ওই কুঠার আর এই বাচ্চা মেয়ে সোনারও ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, কিন্তু আমি কি করে জানবো যে ও কুড়োলটা গাছে লুকিয়ে দেবে আর এই 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 মেয়েটাকে পালন করবে? আরে অন্তত মনুষ্যত্ব তো ছিল রঘুনাথের মধ্যে। তোর তো এই বাচ্চাটাকে দেখেও এতটুকু মায়া হয়নি। পাপ করেছিস তুই, আর দেরি করে হলেও পাপ কখনো লুকোনো থাকে না। প্রেমকে খুন করেছিস তুই, খুনের সাজা তো অবশ্যই পাবি তুই, হয়তো ফাঁসিই হবে। নিখিল, পঙ্কজ, নিয়ে যাও এটাকে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার। তুমি ঠিক আছো মায়া? আচ্ছা এটা বলো,
তোমার বাবা যে খুন হয়েছিল সেটা তুমি কি করে জানতে পারলে? আমি আমার বাবার খুন আমার চোখের সামনে হতে দেখেছি। এই কষ্টটা আমি সহ্য করতে পারিনি। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি মাথায় চোট পাই আর আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তাহলে তুমি তোমার বাবার ব্যাপারে কি করে জানতে পারলে? কিছু বছর পর স্যার আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকি, আর স্বপ্নের মধ্যে না একটাই মুখ দেখতে থাকি। তারপর কি হলো? আর এই কথাটা আমি রঘুনাথ বাবুকে বলি, যাকে আমি আমার বাবা মনে করতাম, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেনি। উনি ভয় পেয়ে গেছিলেন, তাই আমি মনে করি যে উনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। তাই আমি নিজের মতো করে তল্লাশি করা শুরু করে দিই। তখন আমি জানতে পারি যে মুখটা আমার চোখের সামনে চলে আসতো স্যার, উনি আমার বাবা, যাকে খুব বাজেভাবে মেরে ফেলা হয়েছে। তারপর কি হলো? তারপর আমি ফার্ম হাউসে যাই, আমার নিজের বাড়িতে। সেখানে ওই কুড়ুলটা দেখে আমার সবকিছু মনে পড়ে যায়। কিন্তু স্যার ওই খুনির মুখটা আমার কিছুতেই মনে পড়ে না। সেজন্য তুমি রঘুনাথ বাবুকে গিয়ে জিজ্ঞেস করলে? আমি রঘুনাথ বাবুকে আবার জিজ্ঞেস করি, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেননি। শুধু ওই জায়গাটায় নিয়ে যায় আমাকে, যেখানে কুড়ুলটা ফেলে দেওয়া হয়েছে। রঘুনাথ বাবু তো সব দায়ভার নিজের মাথার উপর নিয়ে নেন, কিন্তু আমার বিশ্বাস ছিল যে রঘুনাথ বাবু এমন করতেই পারেন না। তো তখন আমি আরো একবার জানার চেষ্টা করি। আর তুমি কুড়ুলের খোঁজে সুশীলার শোভার বাড়িতে পৌঁছে গেলে, তুমি সিআইডিকে জানাওনি কেন? কারণ আমি ওই খুনিটাকে নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিলাম। যে কুড়ুল দিয়ে ও আমার বাবাকে মেরে ফেলেছিল, সেই কুড়ুল দিয়েই ওর গলাটা কেটে আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি। প্রতিশোধের আগুন মানুষকে অন্ধ করে দেয়। একটা প্রতিশোধ আর একটা প্রতিশোধের জন্ম দেয়। একদিক থেকে ভালোই হয়েছে তোমার হাতে কোনো অপরাধ হয়নি, আর বাকি রইল এই বিক্রমের ব্যাপারটা। ও যা অন্যায় করেছে তার শাস্তি ওকে আইনই দেবে। থ্যাংক ইউ স্যার।